আসসালামু আলাইকুম। সবাই চলে আসবো আমাদের রেগুলার ইংরেজি ক্লাসে। আমরা ক্লাসটা ঠিক সময় মতোই শুরু করলাম, যেটা আমি লিখে দিলাম কমেন্টসে। এন্ড একটু অপেক্ষা করব যাতে সবাই মোটামুটি চলে আসে। সামনে অনেকের প্রি টেস্ট এক্সাম, কারো কারো আবার 1-2 মাস পরে টেস্ট এক্সাম। সো আলটিমেটলি যেহেতু এখন পর্যন্ত কোনো প্রকার ঘোষণা আসেনি, সো এটা আমরা আশা করতেই পারি যে আমাদের এক্সাম গুলোতে ইংরেজি থাকবেই। সো সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিসটা করা খুবই জরুরি। প্রথমতই বলতে চাই, আমাদের এই কোর্সে আমরা ইংলিশ সেকেন্ড পেপারটাকে আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি এবং আমরা প্র্যাকটিস করেছি। আর আমি চেষ্টা করছি তোমাদের সাথে নিয়মিত এক্সাম যেটা আছে এমসিকিউ স্টাইলে সেটা নেয়ার, এবং সেটা আরো হবে, সামনেও আমি নিতে থাকবো। আমি আগেই বলেছিলাম যে এক্সাম যখন শুরু করব তখন আমি ইনশাআল্লাহ এক্সাম নিতেই থাকবো। এন্ড গতকালকের এক্সামটা যারা দিয়েছি এক্সট্রিমলি সরি, গতকালকের এক্সামটা যারা দিয়েছিলে আমার বিশ্বাস তারা একটু নতুনত্ব পেয়েছিলে, কারণ টাইমার ধরে এক্সামটা অনেক অনেক মজার, আবার অনেক বেশি চ্যালেঞ্জিং। সো আশা করি এই এক্সাম গুলো যারা দিচ্ছ এবং যারা দিবে, এক্সামের লিঙ্ক গুলো সবসময় ওপেন করে রাখবো আমি। আশা করছি তারা ভালো কিছুই শিখতে পারবে এবং তোমার যে শেখাটা কত দূর হচ্ছে এবং তুমি কতটুকু শিখছো সেটার মোটামুটি একটা ঝালাই তুমি করে নিতে পারবে তোমার পড়াটা কতটুকু হচ্ছে। সো ক্লাসে যারা যারা জয়েন করছো তারা কাইন্ডলি একটু তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। বেশ এক সপ্তাহ বাদে আমরা হচ্ছে আমাদের ইংলিশ ক্লাসটা শুরু করলাম। সো ভেরি গুড। আলহামদুলিল্লাহ ভালো আছি, খারাপ না। তবে শরীরটা একটু দুর্বল, এই জন্য হয়তো আগের মতো খুব বেশি মানে ওইভাবে তোমাদেরকে জোর দিয়ে বলতে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে সরি। কারণ সব সময় সবার শরীর সমান থাকে না। তবে ইনশাল্লাহ আমরা ইফেক্টিভলি শিখবো আজকে, এবং বেশ অনেক কিছু আমরা শিখবো। সো ফার্স্ট পেপারটা নিয়ে অনেক অনেক ধরনের প্রশ্ন আসতেছিল। ফার্স্ট পেপার এইটুকু পড়ানো হয়েছে, কতটুকু পড়ানো বাকি আছে, এতটুকু দেখান। সো আমি একদমই চাইনি যে আবারও সিন প্যাসেজ গুলো ধরে ধরে বাংলা বলে বা ব্যাখ্যা করে ওয়ার্ড মিনিং গুলো বুঝিয়ে এগুলো দিয়ে আমি শুরু করতে চাইনি। আমি চেয়েছিলাম ফার্স্ট পেপারটা যখন আমরা আবার শুরু করব তখন একটু প্র্যাকটিস করে নিব, একটু দেখে নিব যে আমাদের ফিল ইন দা গ্যাপস গুলো আমরা কতটুকু মনে রেখেছি, যেহেতু আমি এগুলো তোমাদেরকে পড়িয়েছি। তাছাড়া আমাদের ফ্লো চার্ট, তারপরে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, এগুলো কতটুকু পড়া হয়েছে এটাও আমি একটু দেখতে চাই। এবং একটু প্র্যাকটিস করার মাধ্যমে একটা দেড়টা ক্লাসে বা দুইটা ক্লাসে তারপরে হচ্ছে আমাদের সিন প্যাসেজ গুলো পড়া বাকি আছে, যে ইউনিট গুলো পড়া বাকি আছে, সেই ইউনিট গুলো আমরা পড়ে ফেলবো। সো মোটামুটি ক্লাসে যারা জয়েন করেছো ভেরি গুড, হয়ে গেছে। তাহলে আমরা ক্লাসটা একদমই শুরু করে দিতে পারি। তাহলে আজকে আমাদের প্রথম টাস্কটা কি? ওয়ালাইকুম আসসালাম বাবা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু একটু মোটা হয়ে গেছে গলা, এবং ঠান্ডা ঠান্ডা জনিত কারণে আমি আবারও দুঃখিত যদি তোমাদের কাছে আমার ভয়েসটা খুব হার্শ লাগে, খুবই দুঃখিত আমি। সো প্রথম যে কোশ্চেনটা আমি একটু ক্লিয়ার করবো, বেশ অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছে, পার্সোনালি মেসেজ তারপর হচ্ছে মেনশন দিয়ে আস্ক করতেছে যে ভাইয়া একটা জিনিস ক্লিয়ার করেন। আমরা যখন বিভিন্ন প্রকাশনীর বই পড়ছি সেই বইগুলোতে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা কি? আমাদের যে ফ্লো চার্টটা আছে, আমাদের রিভাইজড যে সিলেবাস, এই রিভাইজ সিলেবাসে ফ্লো চার্টে নাকি তোমরা দেখতে পাচ্ছ যে 10:1 এরকম কিছু একটা দেওয়া। আমাকে একটু কমেন্টসে জানাও যে তোমরা এটার সাথে কে কে মানে ইনভলভ, যে তোমরা এটা দেখেছো এবং তোমরাও এখানে আমাকে আস্ক করেছিলে 10:1 10, এটা নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করতেছিল, বেশ কয়েকজন। তো আমি বারবারই যেটা তোমাদেরকে উত্তর দিয়েছি যে এটা কখনোই হওয়ার কথা নয়। অবশ্যই আমাদের প্যাটার্নটা 2:5 ইকুয়ালস 10, এইটা থাকার কথা। তার মানে আমাদের 5টা এরকম কিছু লিখতে হবে সেন্টেন্সের অংশ, যেখানে প্রত্যেকটাই 2 করে মার্কস থাকবে, এবং সেইখানে আমাদের 10 মার্কসটা হবে যদি আমাদের ফ্লো চার্ট এক্সামে আসে। তাহলে এই প্রসেসটা ভুল, অ্যাজ পার অ্যাজ আই এম কনসার্ন, আমি যতটুক জানি বা আমি যতটুক দেখে আসছি সিলেবাস, এইটা হবে না। 10:1 মেবি ভুলে লিখেছে তারা, এটা হবে না, কারণ এত বড় প্যাসেজ কখনোই পরীক্ষায় আসেনি। তোমাদের বিগত বছরের যে বোর্ড কোশ্চেন গুলো ছিল, বিগত বছরের বোর্ড কোশ্চেনে কখনোই এত হিউজ
মানে কথাবার্তা নিয়ে কোনো প্যাসেজ আসেনি, তোমাদের চোখের সামনে হয়তো কারো বই থাকলে দেখতেও পারো। সো সেই ক্ষেত্রে হিসাবটা কিন্তু এটাই থাকবে, অর্থাৎ 5x2। তাহলে আজকে আমরা এই ফ্লো চার্ট দিয়ে শুরু করব, এবং মনে রাখতে হবে যে কোনো বোর্ডেই ইদার ফ্লো চার্ট আসবে অর ইনফরমেশন অফ ট্রান্সফার আসবে। কি আসবে? ইনফরমেশন ট্রান্সফার অর ফ্লো চার্ট আসবে। সো আমরা এই দুইটা দিয়ে আজকে শুরু করব। এন্ড আমি আবারও বলছি যে যেই জিনিসটা সম্পর্কে তোমরা কনসার্ন ছিলে, যে জিনিসটা সম্পর্কে তোমরা জানতে চাচ্ছিলে, সেই ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিলাম। সো হাকালুকি হাওর তোমরা সবাই পড়েছো, তাই না? হাকালুকি হাওর আমাদের এইখানেও পড়ানো হয়েছে, এন্ড তোমরা সবাই পড়েছো, রাইট? ওকে। আমাদের মাদ্রাসা বোর্ডের শর্ট সিলেবাসে লেখা আছে 10x1। আসলে ব্যাপারটা হচ্ছে কি, দেখো মাদ্রাসা বোর্ডের যেই প্যাটার্নটা, সেটা সম্পর্কে আমি এখনো অবগত না। সো এই ক্ষেত্রে আমি কমেন্টস করতে পারলাম না, কিন্তু আমি যতটুকু দেখেছি আমাদের রেগুলার এইচএসসি এক্সামে এইটাই আসবে, এবং আশা করছি মাদ্রাসা বোর্ডেও এরকমই আসবে। এবার সবাই তো একটু রিভাইজ সিলেবাস নিয়ে টেনশনে আছে, সো অনেকে অনেকের মতো করে এই জিনিসগুলোকে সাজাচ্ছে, কিন্তু এখানে ভয় পাওয়ার তেমন কোনো কিছু নেই, ঠিক আছে? এখানে ভয় পাওয়ার মতো তেমন কোনো কিছু নেই। তাহলে তোমরা আমাকে যদি একটু অনুমতি দাও, আমরা ক্লাসটা শুরু করতে পারি, ঠিক আছে? আমরা ক্লাসটা শুরু করতে পারি। তাহলে দেখো কি লেখা আছে, অ্যাজ ইউজুয়াল, যেটা ভাইয়া সবসময় বলেছি। দেখো যে কোনো এক্সামে হাকালুকি হাওয়ার খুবই ইম্পর্টেন্ট। হাকালুকি হাওয়ার শুধু ফ্লো চার্টের জন্য না, ইনফরমেশন ট্রান্সফারের জন্য, তারপরে হচ্ছে তোমার ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর জন্য, তারপরে হচ্ছে তোমার এমসিকিউ আর কোশ্চেন অ্যান্সার, প্রত্যেকটার জন্যই হাকালুকি হাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বা লেসন। এই জন্য এইটা সম্বন্ধে আমাদের ভালো করে জানতে হবে। সো তোমরা যদি সবাই রেডি থাকো, তাহলে চলো আমরা শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট। ফলোইং টেক্সট মানে এই যে টেক্সট আছে, টেক্সটটা পড়ার জন্য বলা হচ্ছে। এন্ড মেক আ ফ্লো চার্ট। একটা ফ্লো চার্ট তৈরি করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? ফ্লো চার্ট তৈরি করতে বলা হয়েছে। কিভাবে? শোয়িং দ্য ইম্পর্টেন্স। তো যখন আমরা পড়িয়েছি তখন আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ভাইয়া কি করতে হবে, যে ভাইয়া এই যে শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ হাকালুকি হাওয়ার, এই অংশটুকুকে গুরুত্ব দিতে হবে। কি করতে হবে? এই অংশটুকুকে গুরুত্ব দিতে হবে, যে শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ হাকালুকি হাওর। তার মানে আমাদেরকে ফ্লো চার্টটা এমন ভাবে তৈরি করতে হবে, যেই ফ্লো চার্টে আমরা বেশ কিছু ইনফরমেশন দিব, বেশ কিছু আমরা ইনসাইট দিব। কিসের ব্যাপারে? এই হাকালুকি হাওরের গুরুত্বের ব্যাপারে। ইম্পর্টেন্স মানে কি? গুরুত্ব। এন্ড তোমরা সবাই জানো এটা কোন পার্টস অফ স্পিচ, আমাকে একটু বলো কমেন্টসে, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে নাউন। এগুলো একটু মাথায় রেখো। তাহলে কোশ্চেন পড়ার সময় ফ্লো চার্টে আমরা এইখান থেকেই খেয়াল করবো, যে শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ দ্য হাকালুকি হাওর। আর ওয়ান ইজ ডান ফর ইউ, এটা সবসময় লেখা থাকে, সব বোর্ডের এক্সামেই লেখা থাকবে। আর একটা জিনিস হচ্ছে এই 2x5টাই থাকবে ইনশাআল্লাহ, যদি কোনো এদিক ওদিক না হয়। আর যদি হয়ে যায় তাহলে তো আমরা জানবই, আমরা তো দেখতেই পারবো। কিছু টেস্ট এক্সাম দেখার পর বুঝতে পারবো, কিছু প্রি টেস্ট এক্সাম হওয়ার পর দেখতে পারবো। তোমরাই তখন বলতে পারবে যে ভাইয়া 5x2 নাকি 10x1। ওকে, সবাই মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে চলো এখন একটু দেখি। হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। হাকালুকি হাওর হচ্ছে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ কি জলাভূমি। আমার খুব দুঃখ লাগে যখন ওই দিন আমি একটা তোমাদেরকে কি দিলাম, বুক ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড। তোমরা প্রায় অধিকাংশ ছেলে মেয়ে কি করলা, তোমরা হচ্ছে ফ্রেন্ড এই অপশনটাকে চুজ করলাম। খুবই খারাপ লাগলো যে আসলে কি পড়ালাম তোমাদেরকে, আসলে কতটুকু আমি বোঝাতে পারলাম। এখানেও দেখো এই যে ওয়ান অফ দা আছে, এরপরে কিন্তু এই যে প্লুরাল নাউন আছে। কি আছে? প্লুরাল নাউন আছে। খুবই গুটি কয়েক ছাত্র তোমরা কি উত্তর দিলা? তোমরা উত্তর দিলা ফ্রেন্ডস, এবং তাদেরকে আমি স্যালিউট জানাতে চাই। অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সঠিক উত্তরটা দিয়েছো। কারণ ওইখানে আমি বলেছিলাম ওয়ান অফ দা অথবা দা থাকলে এরপরে সবসময় কি হবে, আমরা দেখতে পাচ্ছিলাম প্লুরাল নাউন। দা এর কথাটা বাদই দিলাম, ওয়ান অফ দা থাকলে দা, দা প্রসঙ্গ থেকে আউট, দায়ের প্রসঙ্গ এখানে চলে গেল, দা নিয়ে আমরা চিন্তা করলাম না। ওয়ান অফ দা থাকলে যে প্লুরাল নাউন হবে, এটাকে আমি তোমাদেরকে শিখিয়েছি কিনা আমাকে একটু বলো তো। তোমাদেরকে আমি শিখিয়েছি কিনা? যদিও আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমি তোমাদের পড়াইনি, তারপরও আমার মনে হয় আমি তোমাদেরকে এটা শিখিয়েছি, যে ওয়ান অফ দা থাকলে, ওয়ান অফ দা থাকলে আমরা প্লুরাল নাউন ইউজ করব। আমাকে একটু বলো, আমি একটু দেখতে চাই কমেন্টস। এবং আমি জানি কারা কারা আমার খুব প্রিয় স্টুডেন্ট তোমরা, তোমাদের সবাইকে আমি পার্সোনালিও চেনার চেষ্টা করি, কিন্তু আফসোস লাগে যখন এই ভুলগুলো তোমরা করে ফেলো। আমাকে বলো কেন তোমরা ফ্রেন্ড লিখেছিলা,
কেন ফ্রেন্ড লিখেছিলা ভাইয়া? এই কাজটা ঠিক না ভাই। কালকে ইংলিশ এক্সাম, কিচ্ছু পড়ি নাই রাইট ফ্রম ভার্বসে। ক্লাসে শেষ পর্যন্ত থাকো, যার যেটা জানার দরকার আমি অবশ্যই উত্তর জানিয়ে দিব। তাহলে দেখো ভাইয়ারা, আবারও বলছি, কিছু জিনিস শিখতে হবে বুঝে শুনে, বুঝে শুনে শিখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো ভুল করিও না, ঠিক আছে? অনেকে তোমরা ফ্রেন্ড দিয়েছো, এই কাজটা করিও না, ঠিক আছে? চলো তাহলে, হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ জলাভূমির ভিতরে হাকালুকি হাওর হচ্ছে অন্যতম। দ্য হাওর সিস্টেম প্রোভাইডস, তাহলে এই হাওরের যে সিস্টেমটা, অর্থাৎ একটা আরেকটার সাথে যে কানেকশনটা, এই কানেকশনটা প্রোভাইডস মানে দেয় আ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক এন্ড নট ইকোনমিক বেনিফিটস। তার মানে কি, তারা দুই ভাবেই হেল্প করছে, ইকোনমিতেও হেল্প করছে, আবার নন ইকোনমিক যেই সিস্টেম গুলো আছে সেইখানেও তারা বেনিফিটস দিচ্ছে। কিভাবে? টু দ্য লোকাল পিপল অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য পিপল অফ বাংলাদেশ। লোকাল পিপল তো অবশ্যই বেনিফিটেড হবে, কারণ এইটার যে নেটওয়ার্ক সিস্টেমটা এই হাওরের, এইটা ইকোনমিক্যালি যেমন মানুষকে হেল্প করছে, নন ইকোনমিক ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য তারা হেল্প করছে, এবং লোকাল পিপল যেমন এখানে উপকৃত হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষ উপকৃত হচ্ছে। দিজ ইনক্লুড, কেন দিজ বললো বুঝো? রাইট ফর্ম অফ ভার্ব শিখতে এসেছে একজন, তাই না? কেন দিজের পরে ইনক্লুড হলো বলো? কেন হলো দিজের পরে ইনক্লুড? আমি তোমাদেরকে পড়িয়েছি, কি পড়িয়েছি? তোমাদেরকে বলেছিলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোর ভিতরে সিঙ্গুলার থাকে, প্লুরাল থাকে, আমি তোমাদেরকে বলেছি না? তাহলে সিঙ্গুলার গুলো হচ্ছে দিজ আর দ্যাট, আর প্লুরাল গুলো হচ্ছে দোজ আর দিজ। কেন দিজ বললো? কারণ এটা প্রেজেন্ট ফর্মে আছে সেন্টেন্স গুলো, তাছাড়া এখানে দুইটা কথা বলছে, এই জন্য এখানে দিজ বললো। একটা ঘটনা থাকলে আমরা হয়তো দিস পেতাম। তাহলে দিজ ইনক্লুড, এই প্লুরাল হওয়ার কারণেও ভার্বটা কি হলো? প্লুরাল হলো। রাইট ফর্ম অফ ভার্বসে এইভাবে আসতে পারে। তাহলে দিজ ইনক্লুড ফিশ প্রোডাকশন, রাইস প্রোডাকশন, ক্যাটল এন্ড বাফেলো রেয়ারিং। রেয়ারিং মানে লালন পালন করা, প্রোডাকশন মানে তৈরি করা, উৎপাদন করা, এগুলো তোমরা জানো। ডাক রেয়ারিং, হাঁস মানে হাঁস মুরগি মহিষ, এগুলোকে লালন পালন করা এবং এগুলো প্রোডাকশন সবকিছুতে হেল্পফুল এই পার্টিকুলার হাওরটা। কালেকশন অফ রিডস এন্ড গ্রাসেস, অর্থাৎ রিডস এন্ড গ্রাসেস হচ্ছে খাবার, এই যে ক্যাটেলদের জন্য, এই যে বাফেলোদের জন্য যে খাবারটা, এগুলো হচ্ছে সেটা। এন্ড কালেকশন অফ অ্যাকোয়াটিক এন্ড আদার প্ল্যান্টস। এই হাওর বাওরে কি পাওয়া যাচ্ছে? স্পেশালি হাকালুকি হাওরে আমরা বিভিন্ন ধরনের জলাশয়, এই যে জলাশয় তো এটা, তাই না? তাহলে এই জলীয় যেই অদ্ভুত ধরনের কি আছে, গাছগুলো আছে, এগুলোকেও আমরা পাচ্ছি, এগুলোকেও আমরা কি করছি? আমরা পাচ্ছি। তাহলে আলটিমেটলি তোমরা বুঝতেই পারতেছো যে এই যে কালেকশনটা, এটা একটা হিউজ কালেকশন, এন্ড শুধুমাত্র ইকোনমিক না, নন ইকোনমিক ক্ষেত্র এরা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং সক্রিয়। এটা আমাদের মানতেই হবে, এটা আমাদের মানতেই হবে। এই জলজ উদ্ভিদগুলোর জন্য এটা খুবই একটা অভয়ারণ্য, এটা কি একটা অভয়ারণ্য। দ্য হাওর সিস্টেম অলসো প্রোটেক্টস, খেয়াল করো, খেয়াল করো, দ্য হাওর সিস্টেম, এটা একটা সিঙ্গুলার ফ্যাক্ট, এটা একটা সিঙ্গুলার ঘটনা। এই সিঙ্গুলার ঘটনা হওয়ার জন্যই কিন্তু এখানে প্রোটেক্টস আছে, না হলে কিন্তু প্রোটেক্ট হতো, প্লুরাল ফর্ম অফ দা ভার্ব হতো, কিন্তু কি হয়েছে? সিঙ্গুলার ফর্ম অফ দা ভার্ব। তাহলে হাওর সিস্টেম অলসো প্রোটেক্টস দা লোয়ার ফ্লাড প্লেন্স from flash floods occurring in the months of April and May, maintains the supply of fish in other lower water bodies, and provides habitat for migratory and local waterfalls. এখন বলো, অনেক লম্বা একটা লাইন, তাই না? অনেক লম্বা একটা লাইন। তাহলে এই লম্বা লাইনটা আমাদের তো বুঝতে হবে যে এটা কি বোঝাচ্ছে, এটা কি আমাদের চাচ্ছে এখানে, রাইট? তাহলে একটু দেখি, বোঝার চেষ্টা করি। এই হাওর সিস্টেমটা কি করছে? এই হাওর সিস্টেমটা প্রোটেক্ট করছে। কাদেরকে প্রোটেক্ট করতেছে? ওইখানে অনেক নিম্ন কি থাকে? জলাভূমি থাকে, অ্যাজ ওয়েল এজ কিছু এমন ভূমি থাকে যেগুলো প্লাবন ভূমি বলা হয়। এই ফ্লাড প্লেইন হচ্ছে আলটিমেটলি প্লাবন ভূমি। ওই প্লাবন ভূমিগুলো একটু নিম্ন হয়, অর্থাৎ চাইলেই কিন্তু এমন হতে পারে যে পানি পানি মানে ফ্লাড, যেটা হচ্ছে বন্যা, হঠাৎ বন্যায় এটা যে কোনো সময় তলিয়ে যেতে পারে, স্পেশালি এপ্রিল এন্ড মে মাসে, স্পেশালি এপ্রিল এন্ড মে মাসে। সেটাকেও তারা কি করতেছে? প্রোটেক্ট করতেছে সামহাউ, এই প্লাবন ভূমিটাকে। অলসো মেনটেইনস দ্য সাপ্লাই অফ ফিশ, খুবই গুরুত্বপূর্ণ। হাওয়ের যে স্ট্রিমটা, যে স্রোত, এই স্রোতটা কিন্তু ওই মাছের প্রোডাকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ওইখানের যে পার্টিকুলার যে আমার অভয়ারণ্য বলছি, অর্থাৎ যে প্রাকৃতিক পরিবেশ,
সেটাও অনেক গুরুত্বপূর্ণ এই মাছের যে সাপ্লাইটা হচ্ছে, প্রোডাকশন হচ্ছে সবকিছুতে। ইন আদার লোয়ার ওয়াটার বডিজ, এটাও ঠিক যে মাছগুলো চাইলেও কি করতে পারতেছে, অন্যান্য যে জলাশয়গুলো আছে অল্প বিস্তরে ওইগুলোতেও চলে যেতে পারছে। প্রোভাইডস হ্যাবিটেট ফর মাইগ্রেটরি অ্যান্ড লোকাল ওয়াটার ফাউলস। তাহলে এইটুক তো বুঝতেছে, হ্যাবিটেট মানে কি, বাসস্থান। তোমরা সবাই জানো, এটা সম্পর্কে তোমরা সবাই অবগত যে হ্যাবিটেট মানে বাসস্থান। মাইগ্রেটরি মানে কি, আমাকে একটু বলো কোন পার্টস অফ স্পিচ, একটু দেখবো আমি একটু দেখবো যে মাইগ্রেটরি, এই মাইগ্রেটরি ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ আমাকে বলো। আমরা মাইগ্রেশন পড়েছি, মাইগ্রেশন হচ্ছে নাউন, মাইগ্রেশন হচ্ছে নাউন, স্থানান্তর। তাহলে মাইগ্রেটরি কোন পার্টস অফ স্পিচ, দেখি কে বলতে পারে। তারপরে ওয়াটারফলস বলে দিব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমাকে আগে বলো যে মাইগ্রেটরি কোন পার্টস অফ স্পিচ। আমি একটু দেখতে পাচ্ছি না, কেউ অ্যান্সার দিচ্ছে না। তাহলে কি ক্লাসে কেউ মানে প্রয়োজন নাই কারো? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমি বলে দিই, তোমরা উত্তর না দিল। তাহলে মাইগ্রেটরি হচ্ছে কি, যেই পাখিগুলো পরিযায়ী পাখি নামে পরিচিত, অন্য দেশ থেকে স্থানান্তর করে, তাদের এই প্রক্রিয়ার নামই হচ্ছে মাইগ্রেশন। আর লোকাল ওয়াটারফলস মানে কি, যে তোমরা বক বলো, সারস পাখি বলো, এইরকম কিছু জলে যে পাখিগুলো আসে, জল পাখি যেটা বলো, ঠিক আছে, ওগুলোর বাসস্থান হিসেবে কাজ করে। তাহলে এই একটা পার্টিকুলার প্যাসেজ আমরা পড়লাম। আমরা এই প্যাসেজ থেকে এখন কি করব, আমরা হচ্ছে দেখব যে আমাদের জন্য যে একটা করা আছে, ইম্পর্টেন্স অফ হাকালুকি হাওর। হাকালুকি হাওরের ইম্পর্টেন্স, এখন আমরা পরীক্ষার হলে আছি, ধরে নাও পরীক্ষার হলে আছি, আমি অলরেডি পড়ে ফেলেছি। এখন আমাকে দেখতে হবে যে কি উপায়ে আমি এই পার্টিকুলার ফ্লোচার্ট লিখতে পারি। এইখানে একটা কোশ্চেন ওই দিন আমাকে করা হলো, সেই কোশ্চেনটা হলো যে ভাইয়া আপনি বলেছেন যে V1 প্লাস আইএনজি থাকলে ওই ফর্মে লিখতে হবে, অন্য কোনো ফর্মে লিখা যাবে না। প্রথমত এই কথাটা একটু ভুল, তোমরা এই কথাটা ধরতে পারোনি। আমি সেটা বলিনি যে লেখা যাবে না, আমি বলেছি যে যেই ফরম্যাটে দেয়া থাকে ওই ফরম্যাটে লিখা ভালো, যেই ফরম্যাটে দেয়া থাকে ওই ফরম্যাটে লিখা ভালো, কিন্তু তুমি চাইলে চেঞ্জ করতে পারবা। এখন তুমি শুরু করেছো, এখানে দেখো V1 প্লাস আইএনজি, প্রোভাইডিং ইকোনমিক বেনিফিটস, এটা তোমার জন্য করা আছে, এটা একটা ইম্পর্টেন্স অফ হাকালুকি হাওর, যে তারা ইকোনমিক বেনিফিটস দিয়ে থাকে। এখন তুমি চাইলে এই V1 প্লাস আইএনজি জিরান্ড স্টাইলে সবগুলা লিখতে পারো, মানে বাকি পাঁচটাই লিখতে পারো, জিরান্ড স্টাইলে বাকি পাঁচটাই লিখতে পারো, অথবা চাইলে তুমি 2 প্লাস ভার্ব 1 দিয়েও লিখতে পারো, চাইলে তুমি নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে পারো। শুধুমাত্র সেন্টেন্স লিখা যাবে না, কোনো ক্লজ লিখা যাবে না। এই কথাগুলো আমি তোমাদের পড়িয়েছি, এই জিনিসগুলো আমি তোমাদের ফ্লোচার্টের ক্লাসে পড়িয়েছি। তাহলে বলো এই পর্যন্ত, তাহলে এইটা কি আমরা লিখতে পারবো? কখনোই লিখতে পারবো না। তাহলে ভাইয়া কি করতে হবে? তাহলে ভাইয়া এই কাজটা করতে হবে যে আমাকে ট্রাই করতে হবে যে এই V1 প্লাস আইএনজি এই মেথডে আমি লিখতে পারি কিনা। দেন যদি ব্যর্থ হই তাহলে আমি অন্য ফরম্যাটে লিখবো। তাহলে লেখার নিয়মটা যেন কি ছিল, বারবার বলেছি, আমি আরেকবারও করে দিচ্ছি যাতে করে আর কেউ কখনো বলতে না পারে যে ভাইয়া লেখার নিয়ম মনে নেই। আমরা লেখার সময় বলেছি অ্যান্সার টু দা কোশ্চেন নং, ধরো 2 নম্বরে আসে, এটা আমি দাগ দিলাম। আমি একটা হেডিং দিতে বলেছিলাম, আমি কি হেডিং দিতে বলেছিলাম? আমি হেডিংটা দিতে বলেছিলাম আ flowchart showing the importance of হাকালুকি হাওর is given below। এই নিয়মটা আমি তোমাদেরকে বলেছিলাম। এইখানেও রাইট ফর্ম অফ ভার্বস আছে, কিভাবে জানো? ফ্লোচার্ট হচ্ছে একটা সিঙ্গুলার ইভেন্ট, মানে একটা সিঙ্গুলার থিং। আমি বলেছি এই ধরনের নাউন ফ্রেজ বা নাউনের পরে যদি V1 প্লাস আইএনজি অথবা হচ্ছে প্রেপোজিশন যদি থাকে, তাহলে এদের পরে যতগুলোই সাবজেক্ট থাকুক না কেন, ধরো হাকালুকি হাওর থাকুক না কেন, দা ইম্পর্টেন্স অফ হাকালুকি হাওর হোক না কেন, এগুলো কোনো কাজে আসবে না। আলটিমেটলি এটার উপর ডিপেন্ড করে কি হবে, এই যে ভার্বটা লিখেছি এইটা হবে। তাহলে আ ফ্লোচার্ট শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ হাকালুকি হাওর ইজ গিভেন বিলো, অর্থাৎ হাকালুকি হাওরের গুরুত্ব সম্পর্কে যে একটা ফ্লোচার্ট আছে সেটা নিচে দেয়া হলো।
যেটা হচ্ছে দেয়া হলো। তাহলে এখন আমরা কি করব, আমি বলেছিলাম যে তোমরা চাইলে যেটা দেয়া আছে সেটা সহ লিখতে পারো। সেই ক্ষেত্রে একটা জিনিস ভুললে চলবে না, সেটা হচ্ছে 6টা জিনিস তখন লিখে হয়ে যাবে। কয়টা জিনিস? 6টা জিনিস। তাহলে তুমি কি লিখছো? প্রোভাইডিং। এখন পিটা বড় হাতে লিখছো। আমি এটাও বলে দিয়েছিলাম যে যদি তোমার কলেজ পরীক্ষা হয়, কলেজ এক্সাম অর্থাৎ টেস্ট, প্রি টেস্ট, সেই ক্ষেত্রে তোমার টিচার যা বলে, তোমার টিচার যা বলে প্লিজ ফলো দ্যাট, প্লিজ ফলো দ্যাট। তোমার টিচার যা বলে প্লিজ ফলো দ্যাট। তাহলে ধরো টিচার বলছে যেইভাবে লেখা আছে ওইভাবেই শুরু করবি, তাহলে আমরা তখন কি করব? প্রোভাইডিং ইকোনমিক বেনিফিটস, ইকোনমিক বেনিফিটস। সুন্দর করে আমরা একটা কি করে দিলাম, একটা হচ্ছে এরকম বক্স করে দিলাম। তাহলে এতক্ষণ যাবত আমরা যে পড়লাম, আমরা কিন্তু কিছু জিনিস বুঝতে পেরেছি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এটার গুরুত্বগুলো কোথায় আছে। আমাকে বলো, বুঝতে পেরেছি কি বুঝি নাই, নাকি এমনি এমনি আমি শুধু বলতেছি? অবশ্যই আমরা বুঝতে পেরেছি। তাহলে এইখানে যখন নন ইকোনমিক বলছে, আমরা চাইলে এখনই লিখতে পারি প্রোভাইডিং নন ইকোনমিক বেনিফিটস। অনেকেই হয়তো লিখবা, অনেকেই যদি আমি বলি এখন যে একটু সেন্টেন্সে লিখো তো, একটু কমেন্টসে, অনেকেই লিখবা ভাইয়া প্রোভাইডিং নন ইকোনমিক বেনিফিটস। লিখা যায়, কিন্তু তার থেকেও ভালো যদি কিছু থাকে এটাকে অ্যাভয়েড করব, কারণ অলরেডি এখানে এই ইকোনমিক বেনিফিটস এর কথাটা লিখা হয়ে গেছে। এখন আমি যদি আবার এই একই কাজটা করি, অর্থাৎ নন ইকোনমিক লিখি, তাহলে হবে কি আমার জ্ঞানের গভীরতাটা মাপা যাবে না, অর্থাৎ আমি শো করতে পারবো না আমি কতটুকু পারি। তাহলে আমি এখানে কি করতে পারবো? পরের লাইনে চলে যাব। দিস ইনক্লুড ফিশ প্রোডাকশন, রাইস প্রোডাকশন, ক্যাটেল, বাফেলো। এখন অনেকগুলো প্রোডাকশনের কথা। এখন তুমি কিভাবে লিখলে প্রোডাকশনটা বেটার হয়? একটা একটা করে লিখলে নাকি একাধিক করে লিখলে? তাহলে অবশ্যই একাধিক লিখলে বেটার হয়, একাধিক লিখলে ভালো হয়। তাই আমরা এইভাবে লিখবো যে হেল্পিং ফিশ এন্ড রাইস প্রোডাকশন। কি লিখতে পারবো আমরা? 2 নাম্বারটা, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে, এবং এইচটা আমি বড় হাতের দিচ্ছি। ধরো তোমার কলেজে যেইভাবে লিখা আছে কোশ্চেনে ওইভাবেই লিখতে বলেছে, তার মানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে বলেছে। কিন্তু আমি বারবার বলেছি ফ্রেজ লিখার সময়, ফ্রেজ লিখার সময় আমাদের স্মল লেটার লিখাটা ভালো, আমাদের স্মল লেটার লিখাটা ভালো, এই কথাটা মাথায় রেখো। তাহলে আমরা কি লিখছি? হেল্পিং, একদম বই থেকে হুবহু, হেল্পিং রাইস এন্ড ফিশ প্রোডাকশন। রাইস এন্ড, আবারও বলি, সিম্বলিক এন্ড লিখো না বাবা, এই এন্ডটা কেউ পরীক্ষায় লিখো না, ক্রস, এটা পরীক্ষায় লিখা যাবে না, এটা না লিখাটাই বেটার। তাহলে হেল্পিং, হেল্পিং রাইস না, অ্যাকচুয়ালি হেল্পিং ফিশ এন্ড রাইস প্রোডাকশন। ওকে, আমরা রাইস এন্ড ফিশ প্রোডাকশন এইভাবে বললাম, কোনো সমস্যা নেই। রাইস এন্ড ফিশ প্রোডাকশন। ওকে, দেন আমরা আমাদের 3 নাম্বারটা লেখার চেষ্টা করবো। এখন কি লিখবো? 3 নাম্বারটা। ওকে, এরপরে কি আছে? ক্যাটল এন্ড বাফেলো রেয়ারিং, ডাক রেয়ারিং। তাহলে এইটাও তো একটা হেল্প, এটাও তো হেল্প করছে, তাই না? তার মানে কি? হেল্পিং ক্যাটল, বাফেলো, ডাক রেয়ারিং। তার মানে কি? রেয়ারিংটা দিয়ে বোঝাচ্ছে কি? লালন পালনের প্রসেসটা। তাহলে আমরা এটাও লিখতে পারি যে হেল্পিং, হেল্পিং কি আছে এখানে আমাদের? বাফেলো, ক্যাটল, ডাক। হেল্পিং বাফেলো, বাফেলো বানানে মাথায় রাখতে হবে একটা এল, ক্যাটল এন্ড ডাক রেয়ারিং। তাহলে এইভাবে করে আমরা কি করলাম? লিখে দিলাম। আমাদের পরের অংশটা আমরা কি লিখবো? আমাদের পরের অংশটা আমরা লিখবো, এরপরে আর কি ইম্পর্টেন্স আছে, কি ইম্পর্টেন্স আছে একটু দেখি। এখানে যদি আমি ইম্পর্টেন্স দেখতে যাই, তাহলে দেখবো যে কালেকশন অফ রিডস এন্ড গ্রাসেস, এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্স। কেন? কারণ হচ্ছে এই গ্রাসেস এন্ড রিডস গুলো গ্রো হয়, এখানে তৈরি হয়, উৎপাদন করা হয়, এদের প্রাকৃতিক ভাবে হচ্ছে। ইকোসিস্টেমটা এমন ভাবে ডেভেলপ যে ইজিলি এগুলো প্রাকৃতিক ভাবেই হচ্ছে। সো আমরা এখানে হেল্পিং না লিখে গ্রোয়িং লিখতে পারি। তাহলে দেখো তো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু V1+ing ফলো করতে পারতেছি কিনা আমাকে বলো, ফলো করতে পারতেছি কিনা আমাকে বলো। V1+ing করা হচ্ছে ফলো? অবভিয়াসলি করা হচ্ছে। তাহলে আমরা এখানে গ্রোয়িং লিখতে পারি। কি লিখতে পারি? গ্রোয়িং। কারণ এগুলো কি খেয়ে বাঁচবে? এই বাঁচার জন্যই কিন্তু গ্রোয়িং রিডস এন্ড গ্রাসেস আমরা লিখতে পারি। ভাইয়া পৃষ্ঠাটা যখন লম্বা থাকবে তখন তোমার লিখতে আর সমস্যা হবে না। তাই তুমি এরপরে এইখানে ধরে নাও যে 5 নাম্বারটা তোমার এখানে তুমি লিখছো। পৃষ্ঠাটা লম্বা থাকলে তোমাকে আর তখন লিখতে
কোনো প্রবলেমে পড়তে হবে না। তাহলে দেখো এরপরে কি হতে পারে, এইটুক তো বুঝলাম, এক লাইন থেকে মোটামুটি নিলাম। আচ্ছা, এখন আমরা কোথায় কি করতে পারি? এখন আমরা যে কাজটা করতে পারি ভাইয়া, ওই যে নন ইকোনমিক বেনিফিটস আছে না, মনে আছে? নন ইকোনমিক বেনিফিটস এখন আমরা নিয়ে আসতে পারি ভাইয়া। কেন ভাইয়া? এই জন্যে যে আমি যদি সাথে সাথে ওইটা লিখতাম, দেখতে দেখতে মানে প্রেজেন্টেশনটা এতটা হেল্পফুল হতো না আমার জন্য, খুব আহামরি ভালো হতো না। সো ইন দ্যাট কেস আমরা এইটা করতে পারতাম। কিন্তু আমরা কিন্তু এইটাও করতে পারি যে হে প্রোভাইডিং নন ইকোনমিক না লিখে আমি এটা বলতে পারি যে প্রোটেক্টিং লোয়ার ফ্লাড প্লেনস। এটা আমরা বলতে পারি না? আমাকে বলো, আমাকে বলো, প্রোটেক্টিং লোয়ার ফ্লাড প্লেনস বলতে পারি? হ্যাঁ, ভেরি গুড। তার মানে কি, এই জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে? যে প্রোটেক্টিং লোয়ার প্লেনস ফ্রম ফ্লাড। এখন অনেকে বলছে ভাইয়া ফ্রম ফ্লাডস লেখার কি দরকার, ফ্রম ফ্লাডস লেখা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু তারপরেও যদি আমরা একটু গুছিয়ে লিখি, দেখতে সুন্দর লাগে, তাহলে আমরা এইটাই লিখবো যে প্রোটেক্টিং, কি লিখতে পারবো? প্রোটেক্টিং লোয়ার প্লেনস। প্লেনস মানেই বনভূমি, তার মানে কি প্রোটেক্টিং লোয়ার প্লেনস ফ্রম ফ্লাড। আমরা ফ্লাড প্লেনসও লিখতে পারতাম, বাট দুইবার ফ্লাড শব্দটা সুন্দর লাগবে না, এই জন্য আমরা শুধু প্লেনস লিখে দিলাম। লোয়ার প্লেনস লিখলেই এনাফ, আমাদেরকে আলাদা করে ফ্লাড প্লেনস আর লেখার দরকার নেই। তাহলে এখন আরেকটা বাকি থাকে, আরেকটা বাকি থাকে। তাহলে এখন কি করতে পারবো? এইটা লিখে দিব যে প্রোভাইডিং হ্যাবিটেট ফর মাইগ্রেটরি অ্যান্ড লোকাল ওয়াটারফাউলস। আমরা কি লিখে দিব? আমরা লিখে দিব প্রোভাইডিং habitat for migratory and local waterfowls এইভাবে করে আমরা আমাদের অ্যান্সার গুলো লিখে দিতে পারলাম। তাহলে দিন শেষে কি বুঝলাম? যে ভাইয়া এইখানে যে তিনটা আছে, চাইলে এর মধ্যে আমরা কি করতে পারতাম? প্রোভাইডিং নন ইকোনমিক বেনিফিটস একটা লিখে দিতে পারতাম, একটা লিখে দিতে পারতাম। যেমন ধরো এই দুইটাকে না লিখে আমরা এখানে কি লিখতে পারতাম? আমরা এখানে একটা এক্সট্রাও রেখে রাখি। ধরো এটা হচ্ছে আমাদের এক্সট্রা, যদি আমরা মাথায় না আসে কিছু, তাহলে তখন আমরা কি করতে পারবো? আমরা লিখতে পারবো যে প্রোভাইডিং নন ইকোনমিক বেনিফিটস। এবং এইটা পরীক্ষায় আসছে, যার যার কাছে টেস্ট পেপার আছে খুলে দেখো, এটা পরীক্ষায় আসছে। তাহলে যদি এইটা বোর্ড এক্সামে আসতে পারে, তাহলে তোমার কি উচিত না এটা উত্তর করতে পারা? তোমার কি উচিত না এই উত্তরগুলো করতে পারা? সো আলটিমেটলি এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। ওকে, সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে, তাহলেই হবে। সেভিং লোয়ার ফ্লাড প্লেনস বানান ভুল হয়েছে, ফ্রম ফ্ল্যাশ ফ্লাড, ঠিক আছে, নাইস। প্রোভাইডিং হ্যাবিটেটস ফর লোকাল ওয়াটারফলস, ওকে স্যার এটা কপি করে দিলাম। আচ্ছা, নো প্রবলেম ভাইয়া, ওকে নো প্রবলেম, ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ আকিব, অ্যাজ ইউজুয়াল, নাইস অ্যান্সার। কালকের এক্সামটাও আকিব ভালো করেছিল at a certain point of time, and অনেকে আরো ভালো করেছে, ফুল মার্কস অনেকে পেয়েছে, বাট কিছু ব্যাপার ছিল, অনেকের নামধারী ছিল না, নাম না দিয়ে কোশ্চেন গুলো অ্যান্সার করে অ্যান্সার গুলো কালেক্ট করেছে। আচ্ছা যাই হোক, সেটা ব্যাপার না, তোমরা শিখতে পারলে আমি খুশি। দিন শেষে তোমরা শিখতে পারলে আমি খুশি, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। তোমরা যদি শিখতে পারো তাহলেই খুশি, আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো টেনশন করার কোনো দরকার নেই। তাহলে এইটুকু বুঝতে পেরেছি আমরা, আমরা একটু বুঝতে পারলে আমরা একটু সাড়া দেই, আমরা বুঝতে পেরেছি কিনা, আমরা বুঝতে পেরেছি কিনা, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া, আমার নেটওয়ার্ক ঠিক আছে, আমি কিভাবে তোমাদেরকে দেখাই? দাঁড়া আমি তোমাদেরকে দেখাই যে আমার নেটওয়ার্ক ঠিক আছে, ক্লাসটা স্পষ্ট দেখা যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হতেই পারে, আই এম নট কমপ্লেইনিং অ্যাবাউট দ্যাট, আমি কাউকে এটা বলবো না। এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাই, দেখো ফোকাসটা হলেই বুঝতে পারবা নেটওয়ার্ক ভালোই আছে, ভালো চলতেছে। ক্যামেরা ভালো না ভাইয়া, সরি ফর দ্যাট, ঠিক আছে? নেটওয়ার্ক আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা, একটু মানে প্লিজ একটু দেখো, তোমারটা একটু দেখো। ওকে, তাহলে আমরা চলে যাই পরের কোশ্চেনে, চলে যাই আমরা পরের কোশ্চেনে। আমার কথা একটাই তোমাদের সাথে, সেটা হলো যে পড়াটাকে এমন ভাবে নাও যেন এই জিনিসগুলোকে পরবর্তীতে তোমরা এই এক্সাম হলে যেমন ইউজ করতে পারো, যাতে করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ এইগুলোকে একটা
এমন শিক্ষার ধাপ হিসেবে নাও যাতে করে এই ল্যাঙ্গুয়েজটা তোমাদের শেখা হয়, এই ল্যাঙ্গুয়েজের প্রোস এন্ড কনস ট্রাই করো শেখার। আমি জানি খুঁটিনাটি জানাটা খুবই কঠিন, আমি নিজেও বলতে পারবো না, কিন্তু তারপরও আমি যদি একটু একটু রিসার্চ লেভেলে গিয়ে পড়াশোনা করি, একটু বুঝে শুনে পড়াশোনা করি, এটা তেমন কোনো কঠিন ব্যাপার না। তাহলে আমরা যদি বুঝতে পারি এই পর্যন্ত তাহলে ভেরি গুড, তাহলে চলো আমরা দ্বিতীয়টা শুরু করে দেই। ঠিক আছে, ডান ডান। ফ্লো চার্টের উপর 3টা ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মজা করতেছো করো, কোনো সমস্যা নেই, ভাইয়ার শরীরটা এমনিও ভালো না, সো মানে খুব বেশি কথা বলবো না, পড়াশোনার বাইরে গিয়েও কোনো কথা বলতে চাচ্ছিও না, তো কোনো প্রবলেম নেই। আনন্দ করো, আনন্দ করতে করতে শেখো, আমিও চাই আনন্দ করতে করতে শেখো, কোনো সমস্যা নেই। কিন্তু দিন শেষে যেন এমন না হয় যে শিখতে পারছো না, তাহলে তার থেকে বেশি কষ্ট হয়তো তুমি পাবা না। তো চলে আসি ইনফরমেশন ট্রান্সফারে। আমাদের এখন যে পার্টিকুলার টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। কি জানবো আমরা এখন? ইনফরমেশন ট্রান্সফার। ছোটবেলা থেকে, অনেক ছোটবেলা থেকে আমরা এটা শিখে আসছি, এই ইনফরমেশন অফ ট্রান্সফার আমরা শিখে আসছি। কি জন্য? কারণ এগুলো আমাদের খুবই মানে একদম বেসিক লেভেল থেকে বলতে গেলে শুরু হয়েছিল শেখানো, এবং এখনো আমরা এগুলো শিখে আসছি। সো পরীক্ষায় সাধারণত ইনফরমেশন অফ ট্রান্সফারটা দেয় না, এই ইনফরমেশন ট্রান্সফারটা না দিয়ে ফ্লোচার্ট দেয়। তারপরেও যদি কোনো বোর্ডে চলে আসে, সেটার জন্য হলেও আমরা একটু শিখবো। ইনফরমেশন অফ ট্রান্সফারে তোমার 10টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস ফিল করতে হবে। একটা টেক্সট পড়ে, একটা সিন প্যাসেজ পড়ে, অবশ্যই সিন প্যাসেজ আসবে। আমি তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের যে বইটা আছে মেইন বুক, সেখান থেকে আসবে, এবং এই যে 10 মার্কস এখানে থাকবে। তাহলে দেখো, কেউ কি বলতে পারবা? একটু দেখি, আমি তো পড়াই, কাউকে জিজ্ঞাসা করার সুযোগ পাই না, আজকে একটু কোশ্চেন আস্ক করি। আমাকে কেউ বলতে পারবা এই পার্টিকুলার, এই যে আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস আর প্রেজেন্ট ইন অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস, এই পার্টিকুলার সেন্টেন্স গুলো কোন ইউনিটের, কোন প্যাসেজের? কে কে বলতে পারবা? একটু দেখি তো, কারা কারা বলতে পারবা? কারা কারা বলতে পারবা? আমাকে একটু বলো, কারা কারা বলতে পারবা? ঠিক আছে, কারা কারা বলতে পারবা এটা কোন পার্টিকুলার প্যাসেজের? ঠিক আছে, কোন পার্টিকুলার প্যাসেজের? কেউ বলতে পারবা কি? কেউ একজন বলতে পারবা? আচ্ছা, ফুড অ্যাডাল্ট্রেশন, থ্যাংক ইউ, গুড, ভেরি গুড, অ্যাজ ইউজুয়াল, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে অ্যান্সার পেলাম আমরা একজনের কাছ থেকে। আমি একটু তোমাদেরকে দেখাতে চাই, একটু শেয়ার করে তোমাদেরকে একটু দেখাতে চাই যে এটা কোথা থেকে আমরা পেয়েছি। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই একটু অপশন থেকে বের হয়ে এখানে আসতে হবে। ঠিক এই যে পার্টিকুলার লেসনটা এখন যেটা তোমাদের সামনে আছে, এই যে দেখো ইউনিট 13, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইউনিট 13। ইউনিট 13টা অ্যাকচুয়ালি কি ছিল? ইউনিট 13টা ছিল হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন নিয়ে। কি নিয়ে? ফুড অ্যাডাল্ট্রেশন নিয়ে। এন্ড ফুড অ্যাডাল্ট্রেশনের প্রথম যে লেসনটা, এই প্রথম লেসনটাই ছিল হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন রিচেস নিউ হাইট, অর্থাৎ ফুড অ্যাডাল্ট্রেশনটা যেন নতুন একটা উচ্চতায় পৌঁছে গেছে। তার মানে এটা কোনো ভালো সংবাদ না, কারণ খাদ্যে ভেজাল নতুন উচ্চতায় পৌঁছে গেছে, তার মানে কি আমাদের জন্য এটা একটা অবশ্যই নেগেটিভ নিউজ। কি নিউজ? এটা একটা নেগেটিভ নিউজ। এবং এখানে দেখো এই পার্টিকুলার প্যাসেজেরই এই যে অংশটা, এই যে আনসেফ লেভেল, এইখান থেকেই হচ্ছে আলটিমেটলি আমাদের এই যে কোশ্চেনটা আমরা এখন পড়তে যাচ্ছি সেটা তুলে ধরা হয়েছে। তাহলে দেখো, পরীক্ষায় বিভিন্ন ভাবে আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। যদি আমরা শিখতে চাই তাহলে যেন ওইভাবেই শিখি, যাতে করে পড়াটা আমাদের কাজে লাগে। তাহলে চলো, যেখানে আমরা ছিলাম সেখানে চলে যাই। তাহলে আমরা ছিলাম হচ্ছে এখানে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ঠিক এই জায়গাটায়। তাহলে এই জায়গাটা থেকে হচ্ছে আমরা একটু দেখি যে আলটিমেটলি যে কিভাবে হয়। হ্যাঁ, ফুড অ্যাডাল্ট্রেশন, ভেরি গুড, নাইস। বানানের জন্য, তাহলে স্পেলিং মিস্টেক্স যেহেতু হয়, তাহলে একটু লিখবা, একটু খাতা কলমটা নিবা, লিখলেই দেখবা সব ঠিক হয়ে গেছে। চলো, অনেক কথা হয়েছে, একটু পড়ি। আনসেফ লেভেল, তাহলে কি আছে? আনসেফ, এটা কোথা থেকে আসছে? তোমরা তো অনেক কান্নাকাটি করো যে ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম পারি না। বিশ্বাস করো, সিনোনিম অ্যান্টোনিম এইখান থেকেও চলে আসতে পারে। এই আনসেফের অ্যান্টোনিম হচ্ছে কি? সেফ। এইটাও পরীক্ষায় আসতে পারে, কিন্তু তোমাদের তো অনেক তাড়াহুড়া, তোমাদের হচ্ছে দ্রুত পড়তে হবে, দ্রুত এটা করতে হবে, তাড়াহুড়াটা করিও না।
বোঝার চেষ্টা করো, ক্লাস থেকে চলে যেও না, ক্লাসে থাকার চেষ্টা করো, তাহলে দিন শেষে কাজে লাগতে পারে এই সময়টা। তাহলে আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস আর প্রেজেন্ট ইন অ্যারাউন্ড half of the vegetables and more than a quarter of fruits sold in the capital's markets. এই পর্যন্ত একটু থেমে যাব। এখানে কি আছে? এখানে কমা দেওয়া আছে, তার মানে আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস, এই প্রত্যেকটা কীটনাশকের একটা সেফ লেভেল আছে, নাহলে কীটনাশক কেউই বলতো না, বিজ্ঞানীরা বলতো না যে কীটনাশক প্রয়োগ করতে। কিন্তু এই কীটনাশক প্রয়োগ করার একটা লেভেল যখন পার হয়ে যায়, তার মানে কি ফরমালিন ইউজ করার একটা উপায় আছে। ফরমালিন আমিও ইউজ করেছি, while I was a student of medical, I used to have that practice every day. ফরমালিন থেকে ক্যাডাভারের যে অংশগুলো আছে, ব্রেইন, আইবল, দেন আপার এক্সট্রিমিটি, সুপিরিয়র এক্সট্রিমিটি যেটা, হ্যাঁ, লোয়ার লিম, আপার লিম, এগুলো সবগুলো আমাদেরকে খুলে খুলে দেখতে হতো। হাত এইভাবে একটা কাটা, এটা আমরা দেখতাম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো ব্রেইনের একটা অংশ এইভাবে কাটা, হ্যাঁ, সাইড ভিউ যেটা, হ্যাঁ, ল্যাটারাল ভিউ, অ্যাঙ্গেল গুলো। সো আলটিমেটলি প্রত্যেকটা পেস্টিসাইডস হোক, যেমন ফরমালিন হোক, প্রত্যেকটা একটা আলাদা কি আছে, একটা উপায় আছে এদেরকে বের করার, জাজ করার। সো আলটিমেটলি, ঠিক আছে, আনসেফ, হার্মফুল, এটা হচ্ছে অ্যান্টোনিম না, এটা সিনোনিম। আমি বলেছি অ্যান্টোনিমের কথা। ওকে, সো আলটিমেটলি এই যে জিনিসটা দেখো যে পেস্টিসাইডস আর প্রেজেন্ট ইন অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস, অর্থাৎ যত প্রকার শাকসবজি আছে এর অর্ধেক শাকসবজিতে আমরা এগুলো দেখতে পাই, অর্থাৎ যেটা আমাদের জন্য ক্ষতিকারক সেই পরিমাণে পেস্টিসাইড গুলোকে ইউজ করা হচ্ছে। দেন আ কোয়ার্টার অফ ফ্রুটস, তার মানে কি কোয়ার্টার অফ ফ্রুটস, আমাকে একটু বলো তো কোয়ার্টার মানে কি? আমরা কি জানি? হোয়াট ডু ইউ মিন বাই কোয়ার্টার? কোয়ার্টার শব্দটার মানে কি দেখি। কোয়ার্টার ফাইনালের নাম তো শুনেছো, তাই না? কোয়ার্টার ফাইনালে কয়টা দেশ থাকে? 8টা নাম। তার মানে কি 1/4। কত? 1/4। তাহলে মোর দেন আ কোয়ার্টার অফ ফ্রুটস সোল্ড, তার মানে 1/4 যেই ফ্রুটস গুলো আছে, অর্থাৎ যেই কি বলতেছি আমরা, ফলমূলগুলো, সেগুলো এই ক্যাপিটাল মার্কেট, মানে হচ্ছে এই আমাদের যে নগরী, ঢাকা নগরী, এই ঢাকাই তো হচ্ছে আমাদের ক্যাপিটাল সিটি। সো এই রাজধানীতে এই কাজটা হচ্ছে। এবং খেয়াল করো, আজকাল তো বাহির থেকে ফ্রুটস খেতেও ভয় লাগে, কারণ এই ফলগুলোতে কোনটায় যে কীটনাশক দেয় আর কোনটায় দেয় না, কোনটায় ফরমালিন যুক্ত ছিল কোনটা না, কেউ জানে না। তবে কিছু উপায় আছে, পানি দিয়ে ধুয়ে নিতে হয়, এদেরকে পানির মধ্যে রাখলে ওটা সরে যায় ধীরে ধীরে। আবার অনেক ধরনের অনেক রাসায়নিক জিনিসও বের হয়েছে যেটা দিয়ে তুমি চাইলে ফরমালিনটাকে দূর করতে পারো। যাই হোক, তাহলে এটা কোথা থেকে পাওয়া গেছে? আর রিসেন্ট সার্ভে হ্যাজ ফাউন্ড, তার মানে একটা রিসেন্ট সার্ভে থেকে এটা পাওয়া গেছে। আমরা সার্ভে গুলি করতে দেখি না, কাগজ দিয়ে দেয়, হা হা না না, করেছি করিনি, এই ধরনের সার্ভে হয় প্রচুর, তাই না? এই সার্ভে থেকে এটা পাওয়া গেল, যে কোনো একটা সার্ভে, র্যান্ডম। 15 মেম্বার টিম অফ দ্য ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, তার মানে কি 15 সদস্য বিশিষ্ট। এটা এই সম্পর্কে তোমরা সবাই জানো, এই 15 সদস্য বিশিষ্ট ঘটনা তোমাদের সাথে প্রায়ই হয়। কিভাবে? তোমরা স্কুলে কলেজে ঘটনা ঘটালে বলে না 2 সদস্য বিশিষ্ট প্যানেল এই জিনিসটার বিচার করবে। হ্যাঁ, এই ঘটনা হচ্ছে এরকম যে 15 সদস্য বিশিষ্ট একটা টিম, যেটা হচ্ছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি একটা টিম, উইথ সাপোর্ট ফ্রম দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এটা একটা অর্গানাইজেশন যেটাকে তোমরা বলো ফাও, FAO, ফাও। এটা কিন্তু একটা জেনারেল নলেজের একটা কোশ্চেন, মানে হচ্ছে তোমার সাধারণ জ্ঞান ভিত্তিক একটা কোশ্চেন, যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কেম আপ উইথ দ্য ফাইন্ডিংস। ফাইন্ডিংস মানে কি? ফলাফল। ফাইন্ডিংস দিয়ে এখানে বোঝাচ্ছে ফলাফল। আফটার কালেক্টিং, দেখো এই যে আফটারের পরে V1 প্লাস ING ইউজড হচ্ছে, কি হচ্ছে? এই V1 প্লাস ING ইউজড হচ্ছে। আফটার কালেক্টিং অ্যান্ড টেস্টিং ফুড স্যাম্পলস, অর্থাৎ আমাদের যদি জানতে হয় যে কোন ফুডে কি পরিমাণ এই যে এই ধরনের পেস্টিসাইড গুলো দেওয়া আছে, রাসায়নিক গুলোকে ব্যবহার করা হয়েছে, তাহলে তো আমাদের স্যাম্পল বের করতে হবে। সো এই ফুড স্যাম্পলের উপর তারা পরীক্ষা নিরীক্ষা চালালো। ফ্রম দ্য ক্যাপিটালস গুলশান, কাউরান বাজার, মহাখালী মার্কেটস। তাহলে কোন কোন মার্কেট থেকে একটু দেখো, পরীক্ষায় আসতে পারে, MCQ-তে, ইনফরমেশন ট্রান্সফারে আসতে পারে। এক্সট্রিমলি সরি। ওকে, তাহলে গুলশান, কাউরান বাজার, মহাখালী মার্কেট, এই 3টা মার্কেটের কথা বলা হয়েছে। যদি কখনো কোশ্চেনে এসে পড়ে যে কোন কোন মার্কেটের কথা, তোমাদেরকে কিন্তু এই 3টা মার্কেটের কথাই
লিখতে হবে। তারপরে দেখো দ্য সার্ভে রিপোর্ট, মানে ওই সার্ভের যে রিপোর্টটা, ফলাফলটা, আ কপি অফ which was acquired by the ঢাকা ট্রিবিউন। ঢাকা ট্রিবিউন একটা স্বনামধন্য পত্রিকা, এই ঢাকা ট্রিবিউনের কাছে একটা কপি গিয়েছিল and ultimately তারা এটা অ্যাকোয়ার করেছে। read that nearly 40% of 82 samples of milk, তাহলে কত পার্সেন্ট? 40% স্যাম্পলের, তার মানে কত? 82টা স্যাম্পলের 40%ই যেটা মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস, ফিশ, ফ্রুটস এন্ড ভেজিটেবলস contained banned pesticides। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আজকাল অনেক বেশি ব্যবহৃত হয়, যেগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। ওই নিষিদ্ধ তোমার রাসায়নিক বস্তুগুলোকে বারবার ব্যবহার করা হচ্ছে সামহাও এই ফলমূল বা যে ফুড প্রপার্টিজ গুলো আছে এদেরকে পরিষ্কার রাখার জন্য, এদেরকে সতেজ দেখানোর জন্য এই ব্যাড প্র্যাকটিসটা অলওয়েজ করা হচ্ছে, এই ব্যাড প্র্যাকটিসটা। এবং সেই ব্যাড পেস্টিসাইডস গুলোর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ডিডিটি, অলড্রিন, দেন হচ্ছে ক্লোরড্যান এন্ড হেপ্টাক্লোর। যারা কেমিস্ট্রি পড়েছো তারা সবাই জানো এই ডিডিটি সম্পর্কে আসে তোমাদের এক্সামেও হয়তো। সো এই ডিডিটি, অলড্রিন, ক্লোরড্যান এন্ড হেপ্টাক্লোর এগুলো হচ্ছে ব্যান্ড পেস্টিসাইডস। তাহলে যদি কোশ্চেনে আসে যে কোনগুলো ব্যান্ড পেস্টিসাইডস, তাহলে আমাদেরকে অবভিয়াসলি এটা উত্তর করতে হবে যে এইগুলো হচ্ছে ব্যান্ড pesticides. The amounts of pesticide in these samples, দেখো these বলেছে and these এর পরে নাউনটা প্লুরাল হয়েছে। আমি এই জিনিসগুলোই তোমাদেরকে বুঝাতে চেয়েছি। তোমাদের যখন অ্যাডমিশন টেস্ট হবে তখন এগুলো আসবে যে these samples, বলো তো এখানে এই দিসটা কি ধরনের পার্টস অফ স্পিচ? তখন তোমাদের লিখতে হবে ডেমনস্ট্রেটিভ, বা টিক চিহ্ন দিতে হবে বা গোল্লা ভরাট করতে হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কেন? তার অবস্থানের কারণে। অবস্থানটা কি? এই প্লুরাল নাউনের আগে বসার কারণে, প্লুরাল নাউনের আগে এটা বসার কারণে এটা কি হয়ে গেল? এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে দেখো পরীক্ষাগুলোতে আমরা কি করি? আমরা শেষে গিয়ে অনেক বেশি করে পড়ার চেষ্টা করি, এটা সেটা অনেক কিছু করি, কিন্তু আমরা যদি একটু বুঝে শুনে পড়ি তাহলে পরীক্ষায় আমরা খুব মানে টেনশনহীন আমরা যাইতে পারি, আলহামদুলিল্লাহ। রাইট? ঠিক আছে, তারপরে দেখো কি আছে এরপরে। এরপরে আছে হচ্ছে দ্য অ্যামাউন্টস অফ পেস্টিসাইড, যেটা বললাম ইন দি স্যাম্পলস ওয়ার ফাউন্ড। খেয়াল করো দ্য অ্যামাউন্টস, এই যে দেখো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেই সাবজেক্টই থাকুক না কেন, প্রিপোজিশনের পরে যেই সাবজেক্টই থাকুক না কেন সেগুলোকে আমরা কি করব না? ভার্বের সাথে সম্পর্ক করব না। সাবজেক্ট ভার্বের কনকর্ড মানে এগ্রিমেন্ট, সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টটা হবে হচ্ছে এইটার সাথে, এই যে এটার সাথে। দা অ্যামাউন্টস, তার মানে এটা প্লুরাল, অ্যামাউন্টস হচ্ছে প্লুরাল, তাই এখানে ওয়ার, এখানে কি ওয়ার। দ্য অ্যামাউন্টস অফ পেস্টিসাইড ইন দিস স্যাম্পলস ওয়ার ফাউন্ড টু বি 3 to 20 টাইমস গ্রেটার, মানে 3 থেকে 20 গুণ পর্যন্ত বেশি। দেন, দেন মানে কি? তুলনা। সব সময় বলে আসছি যে এই দেন যে কোনো কিছুর তুলনা বোঝানোর জন্য সেন্টেন্সে ব্যবহৃত হয়। আরেকটা দেন হচ্ছে THEN, দেন, সেটা হচ্ছে তখন, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। কথাগুলো মনে রেখো। তাহলে দেন দ্য লিমিট সেট বাই, তার মানে যে লিমিটটা সেট করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা, ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, সেই ইউরোপিয়ান ইউনিয়নের লিমিট থেকেও 3 থেকে 20 গুণ বেশি। অদ্ভুত, এটা অস্বাভাবিক কিছু না, বাংলাদেশে সবই সম্ভব। Around 50% vegetables and 35% fruits were found to be contaminated. দেখো তো বি এর পরে V3 ভার্বের রাইট ফর্ম ভার্ব যে পড়তে চাচ্ছিলা কালকে এক্সাম, তুমি দেখো এটা আসতে পারে কালকের এক্সামে। এই বি এর পরে, তারপরে বিং এর পরে, হ্যাভিং এর পরে, এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। মনে আছে সবার? কমেন্টসে একটু বলো সবার মনে আছে কিনা। বি এর পরে, বিং এর পরে, হ্যাভিং এর পরে সবসময় কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এই কথাগুলো একটু মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দিন শেষে বুঝতেই পারতেছো যে এগুলো দূষিত অবস্থায় আছে, কন্টামিনেটেড উইথ আনসেফ লেভেল অফ পেস্টিসাইড, অর্থাৎ যে পেস্টিসাইডটা আছে, যে কীটনাশকটা আছে সেটার একটা আলটিমেটলি আনসেফ লেভেল, তার মানে যেই লেভেলে ইউজ করা হলে, যেই পরিমাণ ইউজ করা হলে সেটা আমাদের জন্য ক্ষতিকর, সেই লেভেলটার কথাই এখানে বলা হয়েছে। তাহলে আমাকে বলো এইটা আমরা সবাই বুঝতে পারছি কিনা? আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি, কারণ এটা বোঝার মতোই একটা ছিল। তাহলে বোঝার মতো যদি থাকে তাহলে পরীক্ষায় ঠিক এইভাবে আসবে, পরীক্ষায় ঠিক এইভাবে আসবে, ঠিক আছে? পরীক্ষায় ঠিক এইভাবে আসবে যে হোয়াট অর হু, সোর্স, what or where, when,
এই প্রসেসে পরীক্ষায় আসবে এন্ড কিছু গ্যাপস এরকম করে দেওয়া থাকবে, এই গ্যাপস গুলো তোমাকে সিচুয়েশন অনুসারে সেন্টেন্স অনুসারে সঠিকভাবে কি করতে হবে, ফিল আপ করতে হবে, সঠিকভাবে ফিল আপ করতে হবে। তাহলে কি বললাম যে ইনফরমেশন ট্রান্সফারে এরকম কিছু কি দেওয়া থাকবে, এরকম কিছু বক্স আকারে জিনিস দেওয়া থাকবে এবং কিছু হেডিং দেওয়া থাকবে, এরকম কি দেওয়া থাকবে, এরকম হেডিং দেওয়া থাকবে। এই হেডিং গুলো অনুসারে সেন্টেন্স ওয়াইজ সিচুয়েশন ওয়াইজ আমাদেরকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। তাহলে একটু দেখবো যে আমরা কারা কারা ফিল আপ করতে পারতেছি, আমরা কারা কারা ফিল আপ করতে পারতেছি। ঠিক আছে, বলো কারা কারা ফিল আপ করতে। ওকে, হ্যাঁ, টেনশনে 50% এক্সাম খারাপ হয়, অ্যাবসলিউটলি রাইট, আমি বলবো হ্যাঁ তুমি সঠিক বলেছো, তোমার উত্তর সঠিক হয়েছে। এই টেনশনে থাকলেই সব মানে প্রবলেম হয়। তাহলে চলো দেখি কারা কারা উত্তর দিতে পারছি, একটু আমাকে উত্তর দিয়ে বলতে হবে। এতদিন ওই যে বললাম আমি একটু পড়া ধরি, তাহলে তো বুঝতে পারবো যে আলটিমেটলি তোমরা মানে পড়াশোনা করতেছো কিনা, রাইট? একটু আমাকে বলো, আমাকে বলো তোমরা তোমরা উত্তর দিতে পারছো কিনা। ড্যাশ অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস এন্ড ড্যাশ দ্য ক্যাপিটাল মার্কেটস আর রিসেন্ট সার্ভে। তাহলে একটা রিসেন্ট সার্ভে থেকে কি দেখা গিয়েছিল বাবা, আর রিসেন্ট সার্ভে সেড যে ড্যাশ ড্যাশ, তার মানে কি কি বেড়েছিল সেখানে, আলটিমেটলি পেস্টিসাইডের ব্যবহার, আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস। এই পেস্টিসাইডস গুলো কি হয়েছিল, অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস এন্ড কোয়ার্টার অফ ফ্রুটস, মনে আছে, মোর দেন আ কোয়ার্টার অফ ফ্রুটস, এই যে মোর দেন আ কোয়ার্টার অফ ফ্রুটস, তার মানে আমার এখানে কি লিখতে হবে ভাই, আমি এখানে আনসেফ লেভেল লিখবো, আনসেফ লেভেলস লিখবো, না 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 না, আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস লিখবো না, আমরা শুধু লিখবো পেস্টিসাইডস। কি লিখবো, শুধু পেস্টিসাইডস, দ্যাট উইল বি মোর দেন এনাফ, শুধু পেস্টিসাইডস লিখলেই মোর দেন এনাফ। এখন এইখানে যেই ভুলটা হয়, ধরো একজন মাহবুবা লিখছো আনসেফ, কিন্তু মাথায় রাখতে হবে এটা কি শুরুতে আছে না, এটা শুরুতে আছে না, তাই অবশ্যই এইখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। সবার জন্য বলছি, শুরুতে আছে কিনা বলো, তাহলে অবশ্যই কি করতে হবে, ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। কি করতে হবে, ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। তাহলে বুঝতে পেরেছো এখানে কি হতো, এখানে অবশ্যই আনসেফ লেভেল লিখলেও ইউটা বড় হাতের হতো। তবে আমি বলবো শুধু পেস্টিসাইডসও লিখলে সমস্যা নেই, শুধু পেস্টিসাইডসও লিখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, 144p হোক, তুমি 720p তে নিয়ে নাও, আমি তো কিছু করতে পারবো না এখানে, এইটা তো এখানে উত্তর লেখার কথা। যদি এরকম করো তাহলে আমি কি মানে ক্লাস বন্ধ করে দিব, আমার শরীরটা ভীষণ খারাপ, কিন্তু আমি তোমাদের ক্লাস মিস দিতেই চাচ্ছি না। এখন যদি মনে করো যে না আমি উত্তর না বলে তোমরা তোমাদের পার্সোনাল কথাবার্তা বলবে, যদি ক্লাস ভালো না লাগে তাহলে আমি আগামীকাল থেকে আর ক্লাস করব না। বাট এই ব্যাড প্র্যাকটিসটা আমি আর হতে দিতে পারতেছি না। মানে আমি কি তোমাদের কমেন্টস দেখবো সারাক্ষণ, কমেন্টস ফিল্টার করব, আর নাকি তোমাদেরকে পড়াবো, কোনটা বলো? তাহলে আমার মনে হয় যে আমি আমি যেটা চাই সেটা আর হয়তো হবে না। আমি চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট তোমরা যেন আমার সাথে বসে এখানে শিখতে পারো, বা আমি যেন তোমার মতো তোমার সাইকোলজিটা নিয়ে চিন্তা করতে পারি যে কি উত্তর কেন বসবে। আমি তো মুখস্থ উত্তরও বলতে পারি, এরকম অনেককে আমি জানি মুখস্থ উত্তর, হ্যাঁ তুমি বলেছো এটা, সে বলেছে এটা, তাহলে এটা উত্তর, এরকম না যেন করতে হয়, সেই জন্য আমি হচ্ছে মানে বারবার করে এই জিনিসগুলো কেয়া করি। কিন্তু আমার মনে হয় তোমাদের আসলে এই প্র্যাকটিসটা আর বন্ধ হচ্ছে না। ঠিক আছে, তোমাদের কোশ্চেন আস করলে আমি মানে অবাক হই, তুমি বিশ্বাস করবে না তোমরা, মানে উইথ ডিউ রেসপেক্ট টু ইউ গাইস, এসএসসি 22 ক্র্যাশ কোর্সে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলে তোমাদের এখানে যদি একজন উত্তর দেয়, ওইখানে প্রায় 20 জন উত্তর দেয় 1 মিনিটের মধ্যে। তো নিজেদের যদি অনেক শেয়ানা মনে করো, অনেক বেশি পেরে গেছো মনে করো, তাহলে কিন্তু প্রবলেমে পড়বা। আর 8-10টা কোর্স করে প্রাইভেট পড়ে বাবা কিছুই হবে না দিন শেষে, আমি আবারও বলে দিলাম, কারণ তোমাদের এই লাইফ স্টাইলটা আমিও মানে মানে পার করে আসছি। ঠিক আছে, সো ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের মতোই চালাও ক্লাস, আমার প্রবলেম নাই, আমি শুধু অ্যান্সার বলে দিলেই যেহেতু হয়ে যাবে, তাহলে আমি সেটাই করব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এইখানে হবে, এইখানে বই থেকে লাইন দেখতে পারবে, যখন তোমার কাছে কোশ্চেন থাকবে মোর দেন এ কোয়ার্টার অফ ফ্রুটস, এখানে আমরা লিখে দিব মোর দেন আ কোয়ার্টার অফ ফ্রুটস। এখন আমরা পরীক্ষার হলে এইভাবে লিখবো না, পরীক্ষার হলে কোনোভাবে এইভাবে লেখা যাবে না। পরীক্ষার হলে লেখার নিয়মটা থাকবে কি,
আমরা ওই যে অ্যান্সার টু দা কোশ্চেন নং লিখবো একইভাবে, সুন্দর করে লেখার চেষ্টা করব যে অ্যান্সার টু দা কোশ্চেন নং 2, কারণ আমরা জানি ইদার ফ্লোচার্ট আসবে অর আসবে এটা। তো আমরা কি করব, আমরা জাস্ট এইভাবে যে মার্কস গুলো আছে এই নাম্বার গুলো দিয়ে দিয়ে উত্তরটা লিখে দিব, তাহলে আমাদের হয়ে যাবে, আমাদের আর কিছু করতে হবে না। এইভাবে পেস্টিসাইডস লিখে ফেললাম, এইভাবে এটা ছোট হাতের মানে স্মল লেটারে হবে, মোর দেন কোয়ার্টার অফ ফ্রুটস। এইভাবে আমাদের অ্যান্সার গুলো আমরা ঠিক নিচে নিচে লিখে দিতে পারবো, আমরা এইভাবে আমাদের অ্যান্সার গুলো ঠিক নিচে নিচে লিখে দিতে পারবো। ওকে, তারপরে দেখি, ঠিক আছে, চলো তারপরে দেখি। আচ্ছা, ওকে, এটা আগে কখনো করিনি ভাইয়া। ইনফরমেশন ট্রান্সফারটা অবশ্যই আগে করার কথা, তোমার হয়তো মনে পড়ছে না। ক্লাস 9-এ তুমি যেহেতু পরীক্ষা দিয়ে এসেছো তোমরা, সেটা অবশ্যই তোমরা ইনফরমেশন ট্রান্সফার দেখে এসেছো। ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে খুবই ইজি একটা টপিক, এটা সম্পর্কে এর আগেও বহুবার বলেছি, ক্লাস নিয়েছি। এটা হচ্ছে এইখানে কিছু গ্যাপস দেয়া থাকবে, একটা পার্টিকুলার প্যাসেজ তোমাকে পড়তে হবে, কোশ্চেনে আলাদা করে একটা পার্টিকুলার প্যাসেজ দিবে, সেই প্যাসেজটা পড়ে পড়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো, অর্থাৎ যেটা তোমার কাছে চাওয়া হচ্ছে, এই যে এরকম করে একটা বক্স দেওয়া থাকবে, এই বক্সে তোমার কোশ্চেন গুলো থাকবে। সো এই যে এই গ্যাপস গুলো ফিল আপ করতে হবে, দ্যাট ইজ ইট, আর কিছু না। সো এটাই হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ কি, যে ইনফরমেশন গুলো তুমি টেক্সটে পড়েছো সেই ইনফরমেশন গুলোকে এখানে তোমাকে লিখতে হবে, এটাই হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। ইউনিট অনেকগুলা বাকি আছে, সেগুলো কমপ্লিট করাই দিয়ে লেসন কিছু অবভিয়াসলি করাবো ভাইয়া, আমি কখনোই বলি নাই যে আমি করাবো না। আর ইউনিট আহামরি খুব বাকি নেই, যখন করাবো তখন বুঝতে পারবে ইনশাল্লাহ। ইউনিট আহামরি বাকি নেই, বরঞ্চ একটা ইউনিটের পড়া আজকে পড়াই দিলাম, এটা বোর্ড এক্সামে আসছে, এবং এইটা আরো বেশি কার্যকরী, মনে রেখো। শুধু ইউনিটটাকে রিডিং পড়াই দেয় সেটাও কার্যকরী, কিন্তু এইটা আরো বেশি কার্যকরী হতে পারে, কারণ কি, এটা বোর্ড কোশ্চেন আসছে এবং এই ইউনিটটা তোমাদের পড়া হয়নি, তো ইউনিটের একটা অংশ তোমরা পড়ে ফেলতে পারলা। চলো তারপরেরটাই চলে যাই, ঠিক আছে, ওকে, ডান। তাহলে ওকে, ভেরি গুড। তোমাদের এইচএসসি এক্সামে কোনটা দিবে আই ক্যানট টেল ইউ, আমি এটা বলতে পারবো না, এটা এটা বেসিকলি বলা যায়ও না বাবা। সো আলটিমেটলি এটা হচ্ছে পরীক্ষার হলে গিয়েই তুমি বুঝতে পারবা, এটা কেউ বলতে পারবে না, এটা বলা সম্ভব না, ঠিক আছে। ড্যাশ স্যাম্পলস ড্যাশ রিসার্চ টাইম, তার মানে কি দেখো, হোয়াট অর হু আর হোয়াট অর হোয়ার এইরকম আছে, রাইট? হোয়াট অর হোয়ার, তাহলে ড্যাশ স্যাম্পলস। এখন এই স্যাম্পলস গুলোকে কারা নিয়েছিল, কিসের স্যাম্পল? আমরা এখানে চাইলে কিসের অ্যান্সারটা দিতে পারি, ফার্স্ট অফ অল আমরা চাইলে এখানে কিসের অ্যান্সারটা দিতে পারি, যে ফুড স্যাম্পলস, আমরা কি বলতে পারি, ফুড স্যাম্পলস, এটা হচ্ছে হোয়াট এর অ্যান্সার হতো যদি আমি ফুড স্যাম্পলস দেই। আর যদি আমি বলি যে না, আমি ফুড স্যাম্পলস এর অ্যান্সার দিব না, আমি হোয়াট এর অ্যান্সার না দিয়ে আমি হু এর অ্যান্সার দিব, তাহলে আমি লিখতে পারি কি, আ 15 মেম্বার টিম। দুই ক্ষেত্রেই মাথায় রাখবো যে এফটা যেমন এখানে ক্যাপিটাল লেটার, এটাও ক্যাপিটাল লেটারেই লিখতে হবে। তাহলে অ্যান্সার গুলো বুঝেই করতে পারতেছো। কিসের স্যাম্পলস, আমি চাইলে ফুড স্যাম্পলস লিখতে পারি, অথবা কারাই স্যাম্পলস গুলোকে কিছু করতেছে, 15 মেম্বার টিম কি করছে, সোর্স হচ্ছে স্যাম্পলস, এবং স্যাম্পলস এর সোর্স গুলো তারা কি করতেছিল, তারা আলটিমেটলি কিছু মার্কেটস থেকে পেয়েছিল। তাহলে এখানে হোয়াট আমরা লিখার দরকার নেই, একই কথা এইখানেও যদি লিখতে পারি যে স্যাম্পল গুলার হোয়াট কি, ফুড, তাহলে ফুড এখানে লিখতে পারো, কিন্তু আমার মতে এখানে হোয়ার অ্যান্সার দেওয়াটা বেটার। ভাইয়া এটা কিভাবে বুঝবো? ভাইয়া আপনি তো বলতেছেন এখানে ওয়ার্ড দিলেও হচ্ছে হোয়ার দিলেও হচ্ছে, আমি কিভাবে বুঝবো? একটা ছোট ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, দেখো এখানে সেন্টেন্সটাকে সাজানোর ট্রাই করবে, হুবহু সেন্টেন্স কখনো মিলবে না, অর্থাৎ একটা সেন্টেন্সের মতো আচরণ করবে না, কিন্তু 15 মেম্বার টিম স্যাম্পলস নিয়েছে, ফুড স্যাম্পলস এটার বলার দরকার নেই, স্যাম্পলস যেহেতু আসে না, সোর্স হিসেবে স্যাম্পলস আছে না, এই স্যাম্পলস অবভিয়াসলি ফুড স্যাম্পলসই হবে। সো এইটাকে আলাদা করে হোয়াটেও লেখার দরকার নেই, এইখানেও লেখার দরকার নেই। দেখো কমন সেন্স ইউজ করো, স্যাম্পলস মানে কি, ফুড স্যাম্পলস, কিছু না কিছু একটা খাবারের স্যাম্পলই। তো এই ক্ষেত্রে ফুড আলাদা করে না লেখাটাই কি আমাদের জন্য
বেটার। সো এই ক্ষেত্রে হু আমরা অ্যান্সারে লিখলাম। 15 মেম্বার টিম স্যাম্পলস নিয়েছে কোথা কোথা থেকে, তখনই বলেছিলাম গুলশান, কাউরান বাজার এন্ড মহাখালী মার্কেটস থেকে। তাহলে এগুলো সব ইন্ডিভিজুয়াল নেম, প্রপার নাউন, তাই বড় হাতের হবে সব। গুলশান, কাউরান বাজার, কাউরান বাজার এন্ড মহাখালী মার্কেট, মহাখালী মার্কেট। একটা জিনিস সম্পর্কে আমরা অনেক সময় জানি না, সেই জিনিসটা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে ফুল সেন্টেন্স চলে আসে ইনফরমেশন ট্রান্সফারে। ইনফরমেশন ট্রান্সফারে কখনোই ফুল সেন্টেন্স আসে না, আসবেও না। ইনফরমেশন ট্রান্সফারে কখনোই ফুল সেন্টেন্স আসে না, আসবেও না। এটা একটু সবাই মাথায় রাখবো, এটা একটু সবাই কি করব, মাথায় রাখার চেষ্টা করব। তারপরটা দেখো, দে কন্টামিনেশন অফ ফুড দ্য ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি ওয়েন। তাহলে আমাকে বলো কবে হয়েছিল সেটা, আমাকে বলো। এটা আমরা বলেছিলাম কবে হয়েছিল, দেখি কে কে বলতে পারে, কে কে কমেন্ট সেকশনে বলতে পারে এটা কবে হয়েছিল। একটা সময়ের কথা বলা হয়েছিল, একটা সময়ের কথা বলা হয়েছিল যে এই ধরনের একটা স্যাম্পল কি করা হয়েছিল খুব রিসেন্টলি। রিসেন্টলি এটাকে কি করা হয়েছিল, এটাকে টেস্টিং প্রসেসে নেওয়া হয়েছিল। মনে আছে? মনে আছে? তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এই রিসেন্ট সার্ভে। এই রিসেন্ট থেকেই আমরা টাইমটাকে লিখবো রিসেন্টলি। তাহলে দেখো সহজই, কিন্তু যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো না। এখানে কিন্তু আলাদা করে সময়ের কথা বলা নেই, এখানে বলা নেই যে এত তারিখে, এত দিনে বা অমুক সালে, কিছুই লেখা নেই, কোনো ইয়ার নেই, কোনো টাইম নেই, শুধু একটা পিরিয়ড আছে, সেটা কি, যে রিসেন্ট থিং। সো আলটিমেটলি এখানে অ্যান্সারটা কি হতে পারে, রিসেন্টলি। কি হতে পারে অ্যান্সারটা, রিসেন্টলি। ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। তুমি বলতে পারো যে ভাইয়া আমরা রিসেন্টলি না লিখে তো রিসেন্ট লিখতে পারতাম, রিসেন্ট কেন লিখলাম না? এই জন্য লিখলাম না, তোমরা অ্যাডভার্বের ফাংশনে পড়েছো যে অ্যাডভার্ব অফ টাইম। বলো আমার কথাটার সাথে মেলাতে পারছো কিনা? অ্যাডভার্ব অফ টাইম, এই অ্যাডভার্ব অফ টাইম এই এই হিসেবে এখানে রিসেন্টলি আমরা বলতে পারি। কি বলতে পারি আমরা? রিসেন্টলি। তাহলে দেখো একটা পড়ার সাথে অনেকগুলো পড়া না, তারা হচ্ছে একসাথে অ্যাড করা। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা বুঝে যদি অ্যান্সার করতে পারি তবে বেটার হয়, সেই ক্ষেত্রে কি হয়, বেটার হয়। তারপরে কি আছে দেখো, ড্যাশ সাচ এস ডিডিটি, এদেরকে আমরা কি পড়েছিলাম, ব্যান্ড পেস্টিসাইডস বলেছিলাম যে কাজে লাগতে পারে। তাহলে এইখানে তো ছোট হাতের মানে স্মল লেটারে ছিল, তাহলে এখানেও কি ছোট হাতের হবে? না, একদমই না। এখানে অ্যান্সারটা হবে অবশ্যই ক্যাপিটাল লেটারে, ব্যান্ড পেস্টিসাইডস, ব্যান্ড পেস্টিসাইডস, ব্যান্ড পেস্টিসাইডস। ভাই শুধু পেস্টিসাইড লিখতে হবে না, পেস্টিসাইডস লিখতে হবে। হ্যাঁ, কারণ অনেকগুলো পেস্টিসাইডের নাম এখানে আছে। এই যে সাচেস মানে কি, ফর এক্সাম্পল সাচেস, এগুলো এক, আমি বারবার বলেছি এগুলো তো বারবার বলেছি এগুলো আমি তোমাদেরকে, যে ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, এগুলো সব এক, এগুলো সব এক। তো বুঝে শুনে উত্তর দিবা। তাহলে ব্যান্ড পেস্টিসাইড সাচ এস ডিডিটি, আলড্রিন, এগুলো লেখা ছিল। নিয়ারলি 40% অফ 82 স্যাম্পলস অফ মিল্ক এন্ড ড্যাশ। তাহলে মিল্কের পরে কি ছিল, মিল্ক প্রোডাক্টস, ফিশ, ফ্রুটস, এগুলো ছিল না? তাহলে লিখতে হবে না? অবশ্যই। যেই তিনটা ছিল, এই যে দেখো, মিল্ক প্রোডাক্টস, ফিশ, ফ্রুটস, ভেজিটেবলস। এই ইনফরমেশন অফ ট্রান্সফারে, এই ইনফরমেশন ট্রান্সফারে ফ্লো চার্টে, এবং ফ্লো চার্টে বাহিরের কিছু লিখতে হবে না। এক্সট্রিমলি সরি। তাহলে এই যে ইনফরমেশন অফ ট্রান্সফার বা ইনফরমেশন ট্রান্সফার এন্ড ফ্লো চার্টে বাহিরের কিছু লিখতে হবে না, অর্থাৎ তোমার যে টেক্সট দেয়া আছে এটার মধ্যে লিখবে। অনেকে আস করো কোশ্চেন, র্যান্ডমলি আস করো যে ভাইয়া এই যে ইনফরমেশন ট্রান্সফার, ফ্লো চার্ট, এগুলোর ক্ষেত্রে কি মুখস্থ করতে হবে কিনা, বা এগুলোর ক্ষেত্রে কি আমরা বাহিরে নিজের মতো লিখবো কিনা? কিচ্ছু দরকার নেই, নিজের মতো লেখার প্রয়োজনই নেই। একদম ফলো করবা তোমরা, শুধু ফলো করবা যে একটার পর একটা কি কি আছে, শুধু ফলো করে যাবা। এন্ড এইটাই তোমাকে হেল্প করবে উত্তর পাওয়ার জন্য। উত্তর পাওয়ার জন্য তোমাকে অন্য কোনো কিছু ফলো করতে হবে না, শুধু ফলো করতে হবে কি, এই পার্টিকুলার এক্সাম্পল গুলা।
এক্সাম্পল গুলো ফলো করো, দেখবা যে সব ঠিক হয়ে গেছে, দেখবো যে সব ঠিক হয়ে গেছে। তাহলে দেখো এখানে মিল্ক প্রোডাক্টস, ফিশ, ফ্রুটস, ভেজিটেবলস, এইটা আমরা লিখে দিব। তাহলে কি লিখবো? ছোট হাতের সব হবে মিল্ক, মিল্ক প্রোডাক্টস, ফিশ, fruits and vegetables, fruits and vegetables। শেষ। একদম বই থেকে নিয়ে লিখলাম, একদম বই থেকে নিয়ে লিখলাম, হুবহু লিখলাম এবং আমাকে মার্কস দিতে বাধ্য, আমাকে মার্কস দিতে বাধ্য। হুবহু লিখলাম, আমাকে মার্কস দিতে বাধ্য। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো, দ্য অ্যামাউন্ট অফ পেস্টিসাইডস ড্যাশ সেট বাই দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। এখন সোর্সটা কি? আমাদের কোশ্চেন করেছে সোর্সটা কি। তাহলে অ্যাকচুয়ালি সোর্সটা তো হওয়ার কথা না, এখানে সোর্সের ক্ষেত্রে তোমাদের অ্যামাউন্টটা লিখতে হবে। কি লিখতে হবে? অ্যামাউন্ট, অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। তাহলে অ্যামাউন্টটা কি ছিল? ইউরোপিয়ান ইউনিয়নের যে অ্যামাউন্টটা ছিল তার থেকে বেশি পাওয়া গিয়েছিল। তার মানে কি? ফাউন্ড টু বি 3 to 20 টাইমস গ্রেটার। মনে থাকবে, গ্রেটার দেন দা, পুরো অংশটা লিখতে হবে, গ্রেটার দেন দা লিমিটস। এই 3 to 20 টাইমস গ্রেটার দেন দা লিমিটস, এই পুরাটা লিখতে হবে। কিভাবে? এরকম 3 to 20 টাইমস গ্রেটার দেন দা লিমিটস, দ্যাট ইজ ইট। এইটুক লিখে দিলে আমাদের হবে, তবে পুরোটা লিখতে হবে। ঠিক আছে, গ্রেটার দেন দা লিমিটস। দি স্যাম্পলস সার্ভে থেকে পাওয়া গেছে। দে ড্যাশ অ্যারাউন্ড ড্যাশ অ্যান্ড ফ্রুটস রিসার্চ টাইম। তার মানে বুঝতে পারতেছো, দে ড্যাশ, তারা কি পেয়েছিল? বলো আমাকে, আমাকে বলো তারা কি পেয়েছিল, এরা কোথায় পেয়েছিল? আলটিমেটলি আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস পেয়েছিল, তাই না? তাহলে সোর্সটা কি ছিল? আলটিমেটলি দে ফাউন্ড আনসেফ। এই ফাউন্ড তো লেখা নেই, তাহলে ভাইয়া ফাউন্ড কি লিখতে হবে? না, আমি আবারও বলছি, আমাকে এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্স লেখার চেষ্টা করার দরকার নেই। আমি ইনফরমেশন ট্রান্সফারে পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখবো না। আমরা ইনফরমেশনটা যে ফ্লো করবো, এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্স আমরা লিখবো না, শুধুমাত্র যে অংশটুকু না লিখলে নয়। সো দে ফাউন্ড আনসেফ লেভেল, এইটা আমরা লিখে দিব, যে দে ফাউন্ড আনসেফ লেভেল, একদম বই থেকে। দে ফাউন্ড আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস, এই যে আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস, এটা তারা পেয়েছিল। আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস, অ্যারাউন্ড ড্যাশ অ্যান্ড 35% ফ্রুটস। তার মানে 50% ভেজিটেবল এবং 50% ভেজিটেবল অ্যান্ড 35% ফ্রুটস তাদের রিসার্চ টাইমে। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি? আমরা উত্তরটাকে শেষ করে দিতে পারি, এইভাবে করে আমরা উত্তরটাকে শেষ করে দিতে পারি। তাহলে আমাদের ইনফরমেশন ট্রান্সফারে 10টা সঠিক উত্তর লিখবো। 10টা সঠিক উত্তর লিখলে 10 মার্কস আমি পেয়ে যাচ্ছি, 10 মার্কস আমি পেয়ে যাচ্ছি। জাস্ট 10টা সঠিক উত্তর লিখে দিতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না, একদম আর কিচ্ছু না, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো সময় তোমাকে বলে দিবে যে আলটিমেটলি তুমি সেটা বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ, ভেরি গুড, এক্সিলেন্ট, ভেরি গুড। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাকে বুঝে অ্যান্সার দিতে হবে। ওকে, সো অ্যাজ ইউজুয়াল, ভেরি গুড তাফিম, নাইস, গুড অ্যান্সার্স, ওয়াও, এক্সিলেন্ট। একসাথে লিখে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, বাই দ্য ওয়ে। সো এইভাবে করে যদি পড়াটাকে মনে রাখতে পারি বাবারা, তাহলে কিন্তু মুখস্থ করতে হচ্ছে না, বুঝে বুঝে উত্তর বসাতে পারছি। এন্ড আলটিমেটলি আমরা কি করতে পারতেছি, এবং এইভাবে করে আমরা কি করতে পারতেছি, জাস্ট একটা জিনিস করতে পারতেছি, সেটা হচ্ছে সঠিক উত্তর আমরা লিখতে পারতেছি। আমাকে বলো, আজকের ক্লাসটার পরে আমাদের আর প্রবলেম হবে কিনা? আমরা ফ্লোচার্ট এবং ইনফরমেশন ট্রান্সফার বাসায় প্র্যাকটিস করব। প্লিজ আমরা বাসায় প্র্যাকটিস করব, আমি রিকোয়েস্ট করি, প্লিজ বাসায় প্র্যাকটিস করব। বানানটা ঠিক রাখবো, বানানগুলো ঠিক রাখবো, ঠিক আছে? বানানগুলো ঠিক রাখবো। আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তার জন্য খুবই দুঃখিত, খুবই দুঃখিত তার জন্য। তো বানানগুলো ঠিক রাখবো, লেখার চেষ্টা করবো এবং বুঝে বুঝে তারপর উত্তর করব, তাহলেই আমাদের কাজে লাগবে। আমি আবার বলছি, আমি প্রয়োজনে তোমাদেরকে বোর্ড কোশ্চেন গুলো একটা আমি কি দিয়ে দিব, আমি তোমাদের একটা লেকচার শিট দিব ইনশাল্লাহ, খুব দ্রুত বোর্ড কোশ্চেন গুলোর আমি একটা লেকচার শিট তোমাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ, খুব দ্রুতই। ফ্লো চার্ট এবং ইনফরমেশন ট্রান্সফারের একটা লেকচার শিট আমি খুব দ্রুত এটা প্রোভাইড করবো, আই প্রমিস ইউ গাইস। এন্ড আজকের মতো এখানেই রাখি, খুবই কষ্ট হচ্ছে কথা বলতে।
সবাই ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক পড়াশোনা করো, সব যেই যেই সাবজেক্ট তোমার পড়াশোনা করা দরকার, এবং সেইভাবে এগিয়ে চলো যতটুকু এগোনো দরকার তোমার। সো এইটাই ছিল শেষ কথা। অ্যান্ড ইংলিশ পড়ার সময় অবশ্যই চেষ্টা করবা লিখার, এটাই বলবো। সো ভাইয়া টপিক ওয়াইজ ক্লাস অনেক কিছু করতেছি, টপিক ওয়াইজ ক্লাসও দেওয়ার চেষ্টা করবো। ওয়েব অ্যাপটা ফলো করো, ওয়েব অ্যাপে গেলে তুমি সব পাবা। ভাইয়ার এন্ড থেকে সর্বোচ্চ ট্রাই করতেছি, পরীক্ষা নিব বলেছিলাম, পরীক্ষাও নিয়েছি, আবারও নিব, আরো নিব, যতটুকু পারি চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রাখলে অবশ্যই আগামীকালকের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।